হেফাজত এখন কার? বিএনপিতে নেতা নেই, কর্মচারী আছে। জাপার নাটাই কেন আওয়ামী লীগের হাতে? সরকারের আচরণ পাকিস্তানের শাসকদের মতো, বললেন ফখরুল। এবার দেখুন বিস্তারিত। হেফাজত এখন কার? আবার নতুন করে সরব হয়েছে হেফাজত। একের পর এক পর্যায়ে নেতাকর্মীদের গ্রেফতারের পর হেফাজত অনেকটা বিলীন হয়ে গিয়েছিল, কিন্তু সাম্প্রতিক সময় হেফাজত আবার সরব হয়েছে। শুধু সরবই নয়, আগামী 17 ডিসেম্বর রাজধানী ঢাকার জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। সকালে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় সংগঠনের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যখন বিএনপি 10 ডিসেম্বর মহাসমাবেশ ডাকছে, তার এক সপ্তাহ পরেই 17 ডিসেম্বর হেফাজতের এই সম্মেলন রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। শুধু তাই নয়, হেফাজত গত কয়েকদিনে তাদের কেন্দ্রীয় কমিটির পরিধি বাড়িয়েছে এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আবার আন্দোলন শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে আজকের সভায় কারাবন্দী নেতাদের মুক্তি এবং 2013 সাল থেকে এ পর্যন্ত সকল মামলা প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের আমিরের পক্ষ থেকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই চিঠির যদি সন্তোষজনক উত্তর না দেওয়া হয়, তাহলে হেফাজত আবার আন্দোলনে যাবে, এমন প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে হেফাজতের পক্ষ থেকে। তাই প্রশ্ন উঠেছে যে হেফাজত এখন কার পক্ষে খেলবে। 2013 সালে হেফাজতের ঢাকা ঘেরাও কর্মসূচিতে মতিঝিলে হেফাজতের নেতাকর্মীরা অবস্থান গ্রহণ করে এবং এই অবস্থানের পরপরই তারা পুরো ঢাকা শহরে এক তাণ্ডব শুরু করে। এই অবস্থায় সরকার কঠোর অবস্থানে যায় এবং সমাবেশ থেকে তাদেরকে উচ্ছেদ করে। এ সময় কিছু কিছু ধর্মান্ধ মৌলবাদী শক্তি সরকার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সহ নানা অভিযোগ উত্থাপন করে। যদিও পরবর্তীতে প্রমাণিত হয় যে ওই ঘটনায় কেউ মৃত্যুবরণ করেনি। এরপর হেফাজতের সঙ্গে সরকারের একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। বিশেষ করে আল্লামা শফি যতদিন জীবিত ছিলেন, ততদিন হেফাজত আওয়ামী লীগের একান্ত অনুগত একটি সংগঠন হিসেবেই দায়িত্ব পালন করছিল। কিন্তু আল্লামা শফির মৃত্যুর পর জুনায়েদ বাবুনগরী হেফাজতের আমির হন এবং এই সময় হেফাজতের নতুন কমিটিতে স্বাধীনতা বিরোধী জামায়াতপন্থী ব্যক্তিদের অনুপ্রবেশ ঘটে এবং মামুনুল হকের মতো বিভিন্ন রকম দুর্বৃত্তরা হেফাজতের কেন্দ্রীয় কমিটি দখল করে এটিকে আওয়ামী বিরোধী প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করানোর চেষ্টা করে। এ সময় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে হেফাজত দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়। এরপর মামুনুল হককে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়। পরবর্তীতে তাকে ছেড়ে দিতে বাধ্য হলেও ঢাকা থেকে মামুনুল হককে গ্রেফতার করা হয়। সরকার বিরোধী বিভিন্ন অপরাধে জড়িত একাধিক হেফাজত নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করা হয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে জুনায়েদ বাবুনগরী মৃত্যুবরণ করলে হেফাজতের সাংগঠনিক কাঠামো রীতিমতো ভেঙে পড়ে। এ সময় হেফাজত দুর্বল হয়ে পড়ে এবং অস্তিত্বের সংকটে ভুগতে থাকে। এরকম পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন থাকার পর হেফাজত নতুন করে চাঙ্গা হচ্ছে। বিশেষ করে বিএনপি যখন সারা দেশে নতুন করে সমাবেশ করছে, তখন হেফাজতের এই চাঙ্গা হওয়াটার তাৎপর্য বহন করে। হেফাজত আসলে কার পক্ষে খেলছে? অনেকে মনে করেন যে হেফাজত এখন আবার সরকার অনুগত হওয়া অবস্থায় আছে এবং বিএনপির আন্দোলন থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য হেফাজতকে মাঠে নামানো হচ্ছে। আবার কেউ কেউ মনে করেন হেফাজতের মতো রাজনৈতিক দলগুলো কখনোই আওয়ামী লীগের পক্ষে কাজ করবে না। এরা আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে, কিন্তু এরা সবসময় আওয়ামী লীগের সরকারের ক্ষতি সাধন করতে চায় এবং সেই বাস্তবতায় হেফাজত 17 ডিসেম্বর ঢাকায় সমাবেশ ডেকেছে। অপরদিকে বিএনপিতে নেতা নেই, কর্মচারী আছে। বিএনপির একজন ডাক সাইটের নেতা, স্থায়ী কমিটির সদস্য, এখন তিনি ম্রিয়মাণ। দলের কর্মসূচিগুলোতেও দেখা যায় না। মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে কোনো সভাস্থলে যোগ দিতেও তার আড়ষ্টতা দেখা যায়। তারপরে তিনি বিএনপিকে আঁকড়ে ধরে আছেন। বিএনপি নিয়ে তার অন্তহীন হতাশা। তিনি জানেন না বিএনপি কি সিদ্ধান্ত নিচ্ছে, কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে। দলের কর্মীরা তার কাছে আরও উদ্যোগ প্রত্যাশা করে, বিশেষ করে যখন বিএনপি সরকার বিরুদ্ধে আন্দোলন করছে এবং বিভাগীয় সমাবেশগুলোতে বিএনপি কিছুটা সাফল্য পাচ্ছে। এরকম পরিস্থিতিতে কয়েকজন কর্মী ওই নেতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ওই নেতা বলেছেন, নেতা নেতা করো না, আমি বিএনপির কোনো নেতা না, বিএনপিতে কোনো নেতা নেই, বিএনপিতে কর্মচারী আছে। কেন তিনি এরকম মন্তব্য করলেন? কর্মীরা তার হতাশার কারণ জানতে চাইলে বিএনপির প্রবীণ ওই নেতা বলেছেন যে বিএনপিতে এখন যা হচ্ছে কোনোটি একটি রাজনৈতিক দলের পরিকাঠামো এবং চিন্তাভাবনার আলোকে হচ্ছে না, বরং লন্ডন থেকে একটি নির্দেশ দেওয়া হচ্ছে, সেই নির্দেশটি নেতারা বাস্তবায়ন করছে। বিএনপির স্থায়ী কমিটির মিটিংকে অকার্যকর বলে উল্লেখ করেছেন ওই নেতা। শুধু বিএনপির এই নেতা না, বিএনপির একাধিক নেতাই মনে করছেন বিএনপিতে এখন কোনো নেতা নেই, আছে শুধু কর্মচারীরা।
বিএনপিকে একটি লিমিটেড কোম্পানি হিসেবে তুলনা করেছেন বিএনপির একজন ভাইস চেয়ারম্যান। তিনি বলেছেন, একটি লিমিটেড কোম্পানিতে যেমন সিইও ব্যবস্থাপনা পরিচালনা যা বলেন কর্মচারীরা সেটি পালন করেন, এখানে বিএনপিতেও ঠিক তাই। লন্ডন থেকে বিএনপির সিইও বা ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, এটা করতে হবে, সেটা করতে হবে, কর্মচারীরা সেটি পালন করছেন। কর্মচারীরা জানেন না কাল কী হবে এবং পরবর্তী কর্মসূচি কী হবে। এরকমভাবে একটি রাজনৈতিক সংগঠন চলতে পারে না বলেও বিএনপি নেতারা বলেছেন। একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে বিএনপি এখন সমাবেশগুলো করছে, ভালো কথা, কিন্তু এই সমাবেশ করার পরিণতি কি হবে এই সমাবেশের শেষ থেকে তারা কিছু জানেন না। এই সমাবেশগুলোকে বক্তৃতা দেবে, কোন আঙ্গিকে বক্তৃতা করা হবে, কিভাবে বক্তৃতা দেওয়া হবে ইত্যাদি ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। বিএনপি চলছে এক ব্যক্তির খেয়াল খুশি মতো। তিনি বলেন, কিছুদিন আগে আমরা সিদ্ধান্ত নিলাম যে যুগপৎ আন্দোলন করা হবে এবং যুগপৎ আন্দোলন করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির বৈঠকও করলো। কিন্তু এই বৈঠকের পরিণতি কি হলো? হঠাৎ করে লন্ডন থেকে বার্তা এলো যে এসব বৈঠক করে লাভ নেই, বৈঠক আপাতত বন্ধ। অন্য রাজনৈতিক দলগুলোর সাথে এখন যুগপৎ আন্দোলন করার কোনো প্রয়োজন নাই, বরং এখন দরকার হলো সংগঠন শক্তিশালী করা এবং এই লক্ষ্যে বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশ করার উদ্যোগ গ্রহণ করা হলো। অপরদিকে জাপান নাটাই কেন আওয়ামী লীগের হাতে? শেষ পর্যন্ত জাতীয় পার্টি প্রমাণ করল, যত গর্জে তত বর্ষে না। জাতীয় পার্টির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আওয়ামী লীগই নেবে। জাতীয় পার্টির যতই নিজেদেরকে শক্তিশালী বিরোধী দল হিসেবে দাবি করে হুঙ্কার দিক না কেন, শেষ পর্যন্ত আওয়ামী লীগের অনুগত বিরোধী দল হিসেবেই থাকতে চায় তারা। সম্প্রতি সময়ে জাতীয় পার্টির সরকার বিরোধী অবস্থান, সংসদ বর্জন এবং তারপর সংসদে প্রবেশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে এমন কথাই উঠেছে। হোসেন মোহাম্মদ এরশাদ যখন জীবিত ছিল তখন জাতীয় পার্টিকে আওয়ামী লীগ এবং বিএনপি এক ধরনের কৌশল ব্যবহার করত। এই কৌশলের প্রধান অস্ত্র ছিল মঞ্জুর হত্যা মামলা। যখন যে দল ক্ষমতায় এসেছে তখনই সেই দল মঞ্জুর হত্যা মামলা দেখিয়ে এরশাদকে অনুগত রাখার চেষ্টা করেছে এবং সফলও হয়েছে। এরশাদও যে দল ক্ষমতায় আছে তাদের অনুকম্পা এবং আজ্ঞাবহ হয়ে থাকার বিনিময়ে নিজের মুক্ত জীবনযাপন নিশ্চিত করেছেন। অপরদিকে সরকারের আচরণ পাকিস্তানের শাসকদের মতো বললেন ফখরুল। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পাকিস্তানের শাসকদের মতোই আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দমন নির্যাতন করে কি আন্দোলন রোধ করা যায়? পাকিস্তান কি পেরেছিল? পারেনি, এরাও পারবে না। আজকের দুর্ভাগ্য, আওয়ামী লীগ সেই পাকিস্তানের শাসকদের মতোই আচরণ করছে। মঙ্গলবার 1 নভেম্বর বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, গত 14 বছরে যে বিএনপিকে নির্মূল করার জন্য যত রকমের বিবর্তনমূলক আইন, অত্যাচার, নির্যাতন তা আওয়ামী লীগ করেছে। হত্যা, গুম, খুন মামলা এগুলো তারই একটি অংশ। দুর্নীতি দমন কমিশনের করা মামলা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয় নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। তারেক রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলাটির কোনো ভিত্তি নেই জানিয়েছেন এই নেতা।